সোশ্যাল মিডিয়াটাই হচ্ছে না গলির মোড়, এখন গলির মোড়ে সবই হয়। কিভাবে এই মানে ঘরের মানুষটা আসলো, কিভাবে বাইরের নদী চলে গেল? না এই যে আল্লাহ কি জাতীয় কথাবার্তা এইসব, সি সি সি, এরকম কিচ্ছু না, আল্লাহর কসম এরকম না। ডিস্টার্ব আছে, ডিস্টার্ব আছে, ডিস্টার্ব আছে, ডিস্টার্ব না? আছে, আছে। আমি ডিস্টার্ব। ওকে, নিজেকে মানে ভালো রাখার জন্য কি কি করো? ওই যে বললাম টুনটুনি নিয়ে দৌড়াই। এতে টুনটুনি সুরে ঢুকলো কিভাবে, মানে এই স্টোরিটা একটু জানো। টুনটুনি হচ্ছে আমার 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 প্রিয় সাইকেলটা। তোমার জীবনে কোনো সমস্যাই আসেনি? তুমি সমস্যা ছাড়া কোনো জীবন আছে? সেটা কেন বলতে চাও না? হোয়াট এ হোয়াট আমার মতো অনিয়মের মানুষ একটাও নেই। একটু টুনটুনিটা বাজাও না। টুনটুনি টানি নাই সঙ্গে, দেখায় তার সেরার মতো, কিন্তু আসলে আমি তা না। প্রশ্ন আমি তার সেরা হবো কেন? তুই আমাকে বন্ধু ভাব আর না ভাব, আমি তোর বন্ধু। আমার কাছে প্রত্যেকেই ইম্পর্টেন্ট। জীবনে চলার জন্য আমরা এক একজন এক একটা প্রফেশন বেছে নিই। আমাদের সবার প্রফেশনেই কম বেশি সমস্যা হয়। কোন ক্ষেত্রে? যেমন আমার নিজের কলিগের সাথে হয়তো মনোমালিন্য হচ্ছে, কিংবা বস লেভেলের যে তার সাথে হয়তো বা ঠিক হচ্ছে না। কিন্তু এই কাজকর্মের ক্ষেত্রে দেখা যায় অনেক সময় যে আমরা এই প্রবলেমগুলোকে নিজেরা সলভ করতে পারি না। তখন দেখা যায় হয়তো আমি কাজকর্মে একটু পিছিয়ে যাচ্ছি, কিংবা আমার যে সামনে যতটুকু আগানোর কথা ততটুকু পারছি না। এরকম সমস্যা নিয়ে কিন্তু আমরা প্রায় নিজেদের মধ্যে নিজেরা কষ্ট পেতে থাকি, অন্যের সাথে শেয়ার করতে পারি না। কাকে বলবো? কাউকে বলতে গেলে যদি বলে না তোমার ভাই নিজেরই সমস্যা। তো এরকম অনেক সমস্যা নিয়েই আজকে গল্প করব। আমাদের সাথে আছে আজকে সেই মানুষটি যার চুলে কিন্তু স্পেশাল জটা আছে। সে বলে এটা কিন্তু এমনি এমনি হয়নি। তার গান শুনে আমরা কিন্তু নদীর কথা মনে করি। তিনি এখন নতুন একটা গান আমাদের জন্য নিয়ে এসছেন, তার নাম নাকি টুনটুনি। সাথে আছে আমাদের প্রিয় শিল্পী পথিক নবী। ওয়েলকাম টু সাইকোল্যাব। সাইকোল্যাব মানে কিন্তু আমরা সাইকোলজিক্যাল কথা সব বলছি না, আমরা জীবনের কথা বলছি। কেমন আছেন? ভালো, এখনকার মতো। আচ্ছা, আমি প্রথমেই যেটা জিজ্ঞেস করতে চাই যে ওই যে বলছিলাম না কাজের ক্ষেত্রে, তো শিল্পীদের কথা আসলেই বা শিল্পীদেরকে দেখলে কিন্তু সবাই বলে যে এরা তো ট্র্যাকে না, সবসময় অফ ট্র্যাকে থাকে, খাওয়া দাওয়ার মধ্যেই থাকে। তো শিল্পী হিসাবে আমি যদি আপনার এটা জিজ্ঞেস করি, আপনি কি বলবেন? আচ্ছা, ওই আছে না, আপনার একটা থানা শহর, একটা জেলা শহর, একটা উপজেলা শহর। উপজেলা শহরে কতজন শিল্পী থাকে? হাতে গোনা, একটা ছোট মফস্বল শহরে। তো ওই শহরে যে আবগারি মদ যায়, যেটা লাইসেন্স প্রাপ্ত বিক্রি হয়, সে যে ড্রাম গুলা যায়, সবগুলা ড্রাম ওই 8-10টা শিল্পী খেয়ে ফেলছে। এলাকার আর কেউ কিছু খায় না নাকি? মানে সব খালি গিয়ে শিল্পীরাই, সব শিল্পীরাই ধ্বংস করে। কিন্তু এইটাই আমি বলতে চাচ্ছিলাম যে মানুষের যে কোনো একটা খারাপ কিছু নিয়ে আমরা কথা বলতে গেলে কিন্তু আগে আসে যারা আসলে লাইমলাইটে আছে, শিল্পী, সব ক্ষেত্রে শিল্পীরাই। তো গানের শিল্পীদের ক্ষেত্রে দেখা যায় যে আমরা অনেক সময় বলি, এবং অনেক সময় হয়তো বা অনেকের ক্ষেত্রে ঘটেও গেছে। তো যখন আপনি কাজ শুরু করলেন একদম প্রথম দিকে, সাকসেস তো আর একদিনে আসে নাই। আপনারটা তো আমরা সবাই একটা সময় গিয়ে জেনেছি, কিন্তু যখন আপনি প্রথম গান শুরু করলেন এবং কি চিন্তা করছিলেন যে এই গান দিয়ে আপনার ক্যারিয়ার বিল্ড করবেন? ক্যারিয়ার বিল্ড করলে তো, ক্যারিয়ার নিয়ে চিন্তা করলে তো সে ছোটবেলায় ভালোভাবে লেখাপড়া করে মানুষ হতাম, তাই না? হ্যাঁ, তো মানুষ তো হতে পারলাম না, লেখাপড়া তো ভালো মতো হইল না। আর শুরুর দিকে ছবি আঁকার দিকে ঝোঁক ছিল, অভিনয় করার দিকে ঝোঁক ছিল। তো অভিনয় করি, মাঝে মধ্যে মনে হয় অভিনয় তো করে বেড়াচ্ছি, মাঝে মধ্যে মনে হয় জীবনের পুরোটাই অভিনয়। জীবন পুরোটাই অভিনয় কিনা জানি না, কিন্তু জীবনের গল্পটা যদি, এটা যদি কোনো রচয়িতা থেকে থাকেন, তাহলে উনি যা রচনা করেছেন তা উনি আমাদের দিয়ে দেখছেন যে অ্যাক্টিংটা ঠিক মতো হচ্ছে কিনা, চরিত্রটা ফুটে উঠছে কিনা, বিষয়গুলো ঠিক মতো কাজ করছে কিনা, পারফরমেন্সটা ঠিক আছে কিনা, এরকম মাঝে মধ্যে মনে হয় আমার। আর আরেকটা জিনিস মনে হয় যে আসলে মানুষের ভালো মন্দ দুটাই আছে জীবনে, ভাগ্য যেটাকে আমরা বলি। তো ভাগ্যে যেটা আছে
সেটা নিজে না করলে বাস্তবায়িত হয় না। বুঝাইতে পারছি? মানে মানে আপনি কোনো কিছু এসে সোনার চাবিচও ধরা দেবে না, সোনার হরিণও ধরা দেবে না। যদি ভাগ্যে কিছু থাকে তাহলে সেটা নিজেরই করে নিতে হয়, এবং এটা নিজের চেষ্টা থাকতেই হবে। হ্যাঁ, এখন যে ভালো আছে সে ভালোটা করে নিয়েছে, কষ্ট করে ভালোটা করেছে। যে খারাপ আছে সে নিজের কষ্ট করেই সে এটাকে খারাপ করেছে, নিজেরটা সে নিজে বানিয়েছে। আমার কাছে কেন জানি এরকম মনে হয়। আচ্ছা দেখ, তুমি যে প্রসঙ্গে গেছিলা ওই সব প্রসঙ্গে আলোচনা আমার কোনো রকম আগ্রহ নাই, এইসব আলোচনার বিষয় না। না, এটা আলোচনা না। আমি আসলে যে বিষয়টা নিয়ে মানে আজকে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে মানুষের জীবনে প্রপারলি যদি আমরা মানে কাজ না করতে পারি, সেক্ষেত্রে আমাদের যে অ্যাডিকশনটা তৈরি হয়, সেই অ্যাডিকশনটা তৈরি হওয়ার পিছনে এই যে ফেইলিয়ার, এটা আসলে কতটা দায়ী? কারণ না, ফেলুয়ার যে ফেল করছে সে তো ফেল করছে। আর আর্টিস্ট, আমি মনে করি না আর্টিস্ট মানেই সে ফেল ভাববে নিজেকে। আর্টিস্ট সবসময় যুদ্ধের মধ্যে থাকবে সব ক্ষেত্রে। আমি প্রতিটা ফেল ভাবার কোনো ওয়ে তো নাই। যদি আর্টিস্ট হয়ে থাকেন উনি, যাকে নিয়ে আমরা কথা বলি, মনে করো তিনি যদি আর্টিস্ট হয়ে থাকেন তাহলে তো উনি তো ফেল ভাববেনই না। আর উনি ফেল হয়েছেন, পারেন নাই, ফ্রাস্ট্রেটেড, নেশায় জড়াই গেছে, এগুলা কিচ্ছু না, এসব ফালতু কথা। যার করা সে এমনি করবে। তো এই জায়গাটা সমাজে নেশাখোরের সংখ্যা শিল্পী কম সবচেয়ে বেশি। আর অন্যান্য বিভিন্ন পেশার লোকজন অনেকটু উপর দিয়ে অন্য পোশাক পরে থাকে, পরে আর এক কাজ করে একটা ঢাকে বলে আর একটা, ইত্যাদি ইত্যাদি করে চলে। সমাজে আমাদের সামনে ওইটা বেশি, এরকম মানুষের সংখ্যা বেশি। আমাদের সামনে নেশা কমই করে, শিল্পীরা নেশা করবে না। যে মানে আমরা যেই জায়গাটায় ছিলাম, যে এটা একটা দৃষ্টিভঙ্গির ব্যাপার। আমাদেরকে এইভাবে দেখতে শেখানো হয়েছে, এটা কোনো সঠিক শিক্ষা না। এটা সঠিক শিক্ষা না। এইভাবে যেভাবে সোসাইটি বা মানুষজন, পরিবেশ পরিস্থিতি আমাদেরকে শিখিয়েছে এইভাবে চিন্তা করতে আর্টিস্টদের সম্পর্কে, এটা উচিত না। না, এখানে আর্টিস্ট কেন না দাদা, আমরা যেটার মধ্যে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে কোনো পেশাতে, যে কোনো ক্ষেত্রে আমাদের ফেইলিয়ার কি আমাদেরকে কোনো একটা মাধ্যমে ধাক্কা দিয়ে দিচ্ছে? সেটা অ্যাডিকশন, সেই যে কোনো অ্যাডিকশন হইতে পারে, সেটা ইভেন ডিভাইস অ্যাডিকশন হইতে পারে, হ্যাঁ, বা আমাদের যে আমরা যে মানসিকভাবে এখন অনেক বেশি আকাঙ্ক্ষার চাইতে বড় অ্যাডিকশন কি আছে? আকাঙ্ক্ষা, উচ্চাকাঙ্ক্ষার চাইতে বড় অ্যাডিকশন আর কিছু আছে? মানুষ যে অহেতুক একটা উচ্চাকাঙ্ক্ষা নিয়ে যে দৌড়াইতেছে অনেকেই, এর চাইতে বড় অ্যাডিকশন আর কি আছে? এটা সবচেয়ে বড় ক্ষতিকারক, অতি উচ্চাকাঙ্ক্ষা। এটাতে কি হচ্ছে? এটাতে সবই হচ্ছে। অতি উচ্চাকাঙ্ক্ষার জন্য সবই হচ্ছে, উচ্চাকাঙ্ক্ষার জন্য সবই হচ্ছে। যা যা বলা যাচ্ছে, যা যা বলা যাচ্ছে না, যা আছে মনে মুখে প্রকাশ করা যায় না, সবকিছু উচ্চ আকাঙ্ক্ষা। সেই আকাঙ্ক্ষার পিছনে দৌড়াতে আমাদের সমস্যাটা হয়। কাজে মন দাও, তুমি তোমার কাজ বাড়াও, তোমার আকাঙ্ক্ষা অটোমেটিক উপরে উঠে যাবে। তো কাজ করার ক্ষেত্রে তো অনেক মানে আমাদের যে প্রবলেমগুলো হয়, হ্যাঁ, যে আমি কাজ করতে চাচ্ছি কিন্তু আমি কাজ করতে পারছি না। কেন? মানে আমি সুযোগ পাচ্ছি না। মানে না, কাজ করলে সুযোগ পাবে না কেন? তো সুযোগটা এটা অজুহাত, বাজে অজুহাত। যদি কাজ থাকে ভিতরে যদি ম্যাটেরিয়াল থাকে, তাকে খুঁজে নিবে, যার কাজের তো দরকার আছে। অবশ্যই শিল্প সংস্কৃতির তো দরকার আছে, মিডিয়ার কি আর্টিস্টদের দরকার আছে, ভালো ক্রিয়েটিভ মানুষজনকে দরকার আছে না? কেন আমাদের ইন্ডাস্ট্রিতে কত নতুন নতুন মুখ প্রতিনিয়ত যোগ হচ্ছে না? একদম যোগ্যতা আছে বলে তো আসছে ওনারা, তাই না? কাজ করতে থাকলে জায়গা মতো আসবেই। কিন্তু নিজের কাজের ঠিক ঠিকানা আছে কিনা, নিজের আন্তরিকতা ঠিক আছে কিনা, শিক্ষা ঠিক আছে কিনা, মনোযোগ ঠিক আছে কিনা, দর্শন ঠিক আছে কিনা, প্রপার পথ ট্র্যাকে আছে না ট্র্যাকে নাই, তাই না? এই ব্যাপারগুলো তো ভাবতে হবে আগে। এগুলোকে ওভারকাম করে তারপর না বলতে হবে যে আমি আর্টিস্ট, আই এম অ্যান আর্টিস্ট, আই ওয়ান্ট মাই দিস ডিগনিটি, আই ওয়ান্ট মাই দিস এনিথিং, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমি এসব চাই, আমার স্বীকৃতি, পরিচয়, সামর্থ্য, জৌলস, সবকিছু চাই। চাবাই, তোমাকে তো চাইতেই বলা হয়েছে, তুমি চাবাই, তুমি কাজ করে চাও। যদি তোমার সত্যিকার তো সেরকম শক্তিশালী কাজ থাকে, বেশি চাইতে হবে না, অটোমেটিক তুমি বুঝবা যে তোমার কাম হইতেছে। তুমি যা চাইছো তা ফুলতেছে, অটোমেটিক বোঝা যায় যদি কাজে থাকে। নিজের জীবনে এই সাকসেস পাওয়ার ক্ষেত্রে কি অ্যাপ্লাই করছিলেন? এই যা যা বললাম এগুলো সব অ্যাপ্লাই করছি। অনেক ধৈর্য ধরে থেকেছি, কখনোই উচ্চাকাঙ্ক্ষার পিছনে দৌড়াই নিজেকে হতাশ করি নাই। ভালো লেগেছিল ছোটবেলার অনেক ব্যাপার আছে। ছোটবেলায় যে সময়টাই শরীরে শক্তি ছিল, মনোবলটা আরো তীব্র ছিল, ওই সময়টায় আমি একদম 100% নিবেদিত ছিলাম গানের জন্য। গান ছাড়া আমার মাথায় আর কিছুই ছিল না।
মানে একটা সময় তো বুঝেই গেলাম যে আমি আমার পক্ষে বৈরাগ্য ছাড়া আর কিছু নাই, গান আর বৈরাগী এই দুই জিনিসই আমাকে অবলম্বন করতে হবে। আচ্ছা, আমার এই যে বৈরাগী জীবনটা, বৈরাগী মানে কি, মানে হবে না, মানে জাগতিক ঘর সংসার বউ বাচ্চা বিয়ে শাদী প্রেম প্রীতি কিছুই আমার হবে না, হবে না, কিন্তু আমি বুঝে গেছিলাম হয়ে তো গেল, হবেই তো। ওই যে আসল কাজটা করছি যেটা হয়েছে, কোনটা সেটা, এই যে যেটা আমি করি খাই, যেটা আমি করে চলি, যেটার মধ্যে আমি বিলিয়ে দিতে পারি, উজাড় করে নিজেরটা তৈরি করতে পারি, সুর করতে পারি, গাইতে পারি, লিখতে পারি, মানুষের গান শুনতে পারি, এটা মন দিয়ে বেছে নিয়েছি। ওখানে ঠিক মতো সময়টা দিয়েছি বলে ওটা আমার কাজে লেগেছে বলে আমি বাকি সবগুলো আমার অটোমেটিক কাজে লেগে গেছে। যেটা আমি ভাবছিলাম যে লাগবেই না সেটাও লেগে গেছে। একটু বিস্তারিত ডিটেল বললে ভালো হয় আর কি। সংক্ষেপে দাদা, সব জায়গায় সংক্ষেপে বললে হবে না তো, আমাদেরকেও তো বুঝতে দিতে হবে, আমাদেরকে ওই গল্পের ভিতরে যেতে হবে। কি বলবো, ভিতরে ভিতরে রাখলে তো হবে না, বলতে হবে না। মানে বিয়ে করছি, মানে বিয়ে করার গল্পটা কি, মানে কিভাবে আবার বিয়ের গল্পের দিকে যাচ্ছে? আমি একটু যাই না, সমস্যা কি? আচ্ছা, মানে একজন বৈরাগী মানুষ, হ্যাঁ, মানে তার জীবনের লক্ষ্যই হচ্ছে সে বৈরাগী থাকবে। লক্ষ্য বলছো কেন? লক্ষ্য ছিল না। তাহলে আমি ভেবেছিলাম যে আমার গানই হবে, গান করে থাকতে হবে, গানের সঙ্গে বসবাস করতে হবে, আমার বোধ হয় হবে না এসব। এরকম একটা ভাব তৈরি হয়েছিল নিজের মধ্যে, নিজের চিন্তা করতে হবে বলতে এটাই বোধহয় আমার কপালে লেখা আছে। আসার দিকে দেখবো না, ওটা হয় কি হয় না হয় না দেখবো, মন দিয়ে গানটা করি। আচ্ছা, ওই নদীটা কে ছিল? কোন নদীটা? ওই যে আমার একটা নদী ছিল, সেটা আসলে কে ছিল? ওটা যে শুনছে সে জানে তার কাছে কে ছিল। ও মানে যার কাছে শেষে, ওই সময় প্রতীক নবীর কাছে কে ছিল নদী? আমার কাছে একটা অনুভূতি। আচ্ছা, অনুভূতি মানে কোনো নদী ছিল না আসলে? কিরকম সে নদীটা? মানে নদী কারোর নাম হতে পারে, নদী নামের কারোর জন্য, নদীর নামের আড়ালে অন্য কোনো কেউ থাকতে পারে, সেরকম কিছু ছিল? তুমি যেটা জানতে চাচ্ছ আমাকে তো সেটাই বলতে বলছো নাকি? বলো বলো, তুমি যেটা জানতে চাও, তুমি যেটা জানতে চাচ্ছ, যেটা শুনতে চাচ্ছ, সেটাই মানে আমার মুখ দিয়ে বের করতে চাও। চাই তো, না এটা বলা যাবে না। আচ্ছা, সেটাই কি? ও কি পর্দার আড়ালেই থাকবে? কে নদী? আরে নদী তো সবার পরিচিত এখন। আচ্ছা, নদী ছিল, এখন তো নদী আছে সবাই জানে। সবাই জানে না? আচ্ছা, এখন ঘরে যে আছে সে কি সেই নদী? আবার এটা কি ধরনের কথাবার্তা? ঘরে যে আছে বাইরে নো, এসব বলা চলবে না। নো নো, তুমি কোন দেখো, তুমি আমার কথা ফাঁকে ফেলবা, আমি জানি একটা কথা বলে ফেলবো। এই যে যখন বললা যে ঘরে একটা, এই জিনিসটা আমার কাছে। আচ্ছা, ঘরে বাইরে তো কেউ নাই? না না না, দুটোই ঘরে, মানে সবই ঘরে, বাইরে কিছু নাই। আরে ভাই, বিশ্ব সংসারের মানুষকে তুমি এই যে প্রশ্ন করছো কেন? হতে পারে না, আমরা আমাদের জীবনে ঘরে বাইরে তো এরকম ঘটে যাচ্ছে। না না, তুমি বললে তো হবে না, আমার তো ঘটে নাই, আমার তো ঘটছে না। দাদা তুমি কিন্তু, তোমার কি ঘটছে তুমি বলো না। আমি তো আমাকে, তুমি এতটা শিওর হয়ে আমাকে কেন বলছো আমার ঘটছে? না, সিরিয়াসলি আমরা একটু শুনে আসি আসলে। কি শুনবো তুমি? কিভাবে এই মানে ঘরের মানুষটা আসলো, কিভাবে বাইরের নদী চলে গেল? না এই যে আল্লাহ, কি জাতীয় কথাবার্তা এইসব, এরকম কিচ্ছু না, আল্লাহর কসম এরকম না। আচ্ছা, না না, এই জাতীয় না। নদী এই গানের সঙ্গে এই সম্পর্ক না। হ্যাঁ, হতেই পারে, প্রকৃতির কত রূপ, পাখি দেখে, নদী দেখে, মেঘ দেখে, রোদ্দুর দেখে, গাছের রং ঝিলমিল দেখে, একটা মেয়েকে দেখে হয়তো বা কোনো একটা ঘটনা, কোনো একটা বিষয় মাথার মধ্যে একটা অনুভূতি তৈরি করছে, থাকতে পারে একটা মেয়ের মুখ সেখানে, কিন্তু তাই বললো সেটাকে কেন্দ্র করে তুমি যদি নদী গানটাকে সীমাবদ্ধ করে ফেলো, তাহলে তো এটা আমার আত্মাকে, ওটা একটা সকলের ভালোবাসার গান আসলে। তুমি এটাকে একটা মেয়ের জন্য গান ভেবো না। না, নদী আমাদের সবার। আবার নদী আমাদের সবার, মানে আমারও একটা নদী ছিল, মানে যে নদীটা আমি পছন্দ করি, এরকম মানে আমাদের সবার আর কি। তুমি এখান থেকে বেরো, তুমি এখান থেকে বেরো। আমি চলে যাব না, তুমি অন্য প্রসঙ্গে আসো। আচ্ছা ঠিক আছে, আমরা অন্য প্রসঙ্গে যাই। আমরা একটু ঝামেলা আছে, এগুলো বলা যাবে না। আচ্ছা ঠিক আছে, বলা যাবে না, কিন্তু ঘরের কথা তো শুনতে পারি। ঘর, বউ বাচ্চা নিয়ে আমি ভালো আছি, সুখে আছি, শান্তিতে আছি, কোনো ডিস্টার্ব নাই। তাও বলবে না? আমাকে তাও বলবে না? কি বলবো না? ঠিক আছে, তো এই যে ডিস্টার্ব আছে, আমি ডিস্টার্ব। ওকে, এই ডিস্টার্বকে কিভাবে কন্ট্রোল করে? এই ডিস্টার্বকে ঘর কিভাবে কন্ট্রোল করে? এটা তো ঘরকে জিজ্ঞেস করতে হবে, আমাকে বলে তো লাভ নাই। তুমি দেখো না দাদা, কিভাবে আসলে ব্যালেন্স করছে। এটা ন্যাচারাল ব্যাপার আছে, ন্যাচারালি ব্যাপার আছে, এটা একটা প্রকৃতির সিদ্ধান্ত। আচ্ছা, এবার একটু সবার জন্য বলো যে তুমি তোমার স্বাস্থ্যকে ভালো রাখার জন্য, মানে গানের সাথে সবকিছুর সাথে, নিজেকে মানে ভালো রাখার জন্য কি কি করো? ওই যে বললাম, টুনটুনি নিয়ে দৌড়াই, সাইকেল চালাই। টুনটুনি তো এখন নতুন কাহিনী। টুনটুনির পিছনে আমরা যাচ্ছি, কিন্তু আসলে অরিজিনালি এই টুনটুনিকে নিয়ে কি সবসময় থাকতেছো?
না মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস ঠিক ব্যায়াম ট্যায়াম যেটা বলছো যে স্বাস্থ্যগত ভাবে, আগে দৌড়াতাম হাঁটতাম পার্কে টার্কে, এখন সাইকেল চালাতে ভালো লাগে। ও এখন কি সবসময় সাইকেলই চালাচ্ছ? সব সময় না, দিনে হয়তো সকাল একবার বিকেল একবার, কখনো দিনে একবার একটু সাইকেল নেবে, একটু দূরে দূরে সাইকেল চালাই, একটু ধীরে চালাই, একটু ফাঁকা জায়গায় দাঁড়াই, একটু গান গাই, টুনটুনি দিয়ে একটা গান শোনাই, টুনটুনি ক্রমাগত আমাকে টুং 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 করে তার নিজের গান শোনাচ্ছে, বুঝো না? তো আমিও তখন টুনটুনিকে দিয়ে একটা গান শোনাই। আচ্ছা, এই জগৎ চলছে, টুনটুনির সঙ্গে আমার একটা গান বাজনা একটা সম্পর্ক চলছে। টুনটুনি একটা ধাতব, টুনটুনি একটা ধাতব উচ্চারণ, ধাতব ধ্বনি, আর আমি হলাম রক্ত মাংসের ভুল ত্রুটির ভালো মন্দের। টুনটুনি সুরে ঢুকলো কিভাবে, মানে এই স্টোরিটা একটু জানো? না না, টুনটুনি হচ্ছে আমার 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 প্রিয় সাইকেলটা। আমার বড় আপা আমাকে এটা গিফট করছে আমার জন্মদিনে। এটা কবেকার ঘটনা? এটা মেলা দিন, এটা প্রায় ওই করোনার সময়। আচ্ছা, কিন্তু টুনটুনির সঙ্গে যখন সময় কাটাই তখন গায়ে বাতাসটা জোরে জোরে লাগে, তো তখন আমার মনে হয় কি যে বাতাসটা আমার গায়ে এসে লাগলো, বাতাসটা কত দূর থেকে বয়ে এসছে। প্রথমে সে চলে যাচ্ছিল ওদিকে, যেতে যেতে হিমালয়ে বাড়ি খেলো, সে আবার মন খারাপ করে ফিরে আসছে বা মন ভালো করে ফিরে আসছে, নিজের ঘরে ফিরছে, এরকম ভাবে ফিরছে। জলবায়ু নিয়ে ফিরলো, আস্তে আস্তে জলটা ভিতরে আর্দ্রতা ঘন হলো, বৃষ্টি হলো, পড়লো, আমরা ভিজে গেলাম, সবুজ ভিজে গেল, মাটি উর্বর হলো, চাষি শস্য, ফুল ফল, ঘাস, গাছ, আগাছা, লতা পাতা, কত কিছু, সবকিছুই আছে ওখানে, সবকিছু আছে, প্রকৃতির ব্যাপার স্যাপার। আবার এর মধ্যেই এই সবুজের সাথে আমাদের বেইমানি, আমরা কেটে ফেলছি গাছ, আমরা উজাড় করছি অক্সিজেনের উৎস, টেম্পারেচার বেড়ে যাচ্ছে, হাউতাস, রাস্তায় বড় বড় দামি দামি গাড়ির বিকট গরম, বের হয়ে আসা গাড়ির সঙ্গে গাড়ি লেগে আছে, মনে করো গাড়ির শরীর থেকে বের হয়ে আসছে উত্তাপ, ঘিনছে জীবন, এসি থেকে বের আসছে উত্তাপ, গ্যাস, গাড়ির গ্যাস, এসির গ্যাস, কারখানা গ্যাস, ধোঁয়া, চিমনি ভাটা, শহরের আশপাশে মানুষের পাশেই অপরিকল্পিত ভাবে চিমনি ভাটা, আহারে ইটের ভাটা, ধোঁয়া, ঘন ধোঁয়া, পরিবেশ নষ্ট। এগুলোই তো ক্ষতি, এগুলোই তো সব উল্টাপাল্টা। খাদ্যে বিষ, খাদ্যকে বিশ্বাস করতে পারছি না, মাছকে বিশ্বাস, মাছ খাওয়ার উপায় নাই, আসলে নেই। বলে গরুর মাংসে বলে ইনজেকশন দিয়ে বলে কি করছে, গরু ফুলে উঠছে, সেটাও খেতে পারছি না, ওজন বেড়ে যাচ্ছে। খাদ্য, শস্যে ভেজাল, সবজিতে ভেজাল, ফুলেও ভেজাল। কিভাবে? না, ফুলে ভেজাল নেই, ফুল কিন্তু গন্ধ বিলায় এখনো। বাট একটা কথা কিন্তু সত্যি, ফুলের আজকাল দেখা যায় যে ওই মালির কাছে যখন থাকে ফুল, এত সুন্দর ছোট পিচ্ছি একটা গাছে হয়তো আম ধরেছে, পিচ্ছি একটা গাছে হয়তো ফুলে পুরো ভরাট, বাড়িতে নিয়ে আসি সেই গাছে আর ফুল আসে না। এখন তো মনে হয় যে ওটা তো ভেজাল, আসলে সত্যিকারই ফুলে ভেজাল। তাই তো দেখছি, কারণ আমার কাছে এসে ফুল আর ফুটছে না, আর মালির কাছে থাকে। এটা তোমার পরিচর্যা কি? আমার আবার উচ্চারণে খুব সময়, আমার ভয়ের সমস্যা আছে, র আটকে যায় গলায়, বয়স প্যাঁচ খেয়ে যায়, গলা শুকায় থাকলে একরকম, গলা পানি টানি খাওয়া থাকলে, সতেজ থাকলে একরকম, উচ্চারণ সমস্যা। পানি লাগবে না, পানি লাগবে, তো কি যেন বলছিলাম, ওই যে বলছিলাম যে পরিচর্যার অভাব। পরিচর্যা ইয়েস, পরিচর্যা। তুমি এখন নার্সারি থেকে ফুলের গাছ কিনে আনলা, নার্সারিতে থাকলে তো ফুল ফুটতো ঠিক মতো, গাছটা খুব সুন্দর ছিল, কিন্তু তোমার বারান্দায় এসে গাছটা আস্তে আস্তে মুশড়ে যাচ্ছে। এখন এটাই তো ঘটনা হচ্ছে যে আমি যতই বলি যে তোমার পরিচর্যায় ভুল, তো শুধু তোমার পরিচর্যায় ভুল না, তো তোমার পরিচর্যা হবে কেমন? তোমারই তো পরিচর্যা ঠিক মতো হয় নাই, তুমি আবার গাছের পরিচর্যা কেমনে করবো? আচ্ছা, তার মানে নিজের পরিচর্যা আগে করতে হবে। তুমি যখন তোমার পরিচর্যা করতা না, যখন তুমি জানতা না পরিচর্যা কি যায়, তাই যখন তোমার জানা নেই এটাকে, আমরা অনেক ছোট ছিলাম, তখন থেকেই সব উল্টাপাল্টা লেগে গেছে না আমাদের জীবনে, আলো বাতাসে, প্রকৃতিতে। বিশ্বযুদ্ধ হয়েছে, মানুষের ভিতরে নাই, মানুষ কেমন পৃথিবী ভাগ হয়ে গেছে, শক্তির লড়াই। আচ্ছা, এই ভাগের কথা একটু আসি, যে আসলে আধিপত্যের লড়াই ইত্যাদি ইত্যাদি। এই লড়াইটা তো আমাদের মধ্যে এখনো চলতেছে, এই যে পরিবারে লড়াই, বন্ধুত্বে লড়াই,
কাজের ক্ষেত্রে লড়াই, ঘর থেকে বের হলে লড়াই। ওই জন্য তো আমরা স্লোগান লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। তো বাঁচি, বাঁচ, লড়াই করে বাঁচ, এত লড়াই করে বাঁচ, লড়াই চাই লড়াই চাই লড়াই করে বাঁচতে চাই। ওই জন্য লড়াই করতে হবে, আমাদের উপায় নাই। লড়াইয়ের ক্ষেত্রে আমার একটু মানে গান যদি মানুষ একটু বেশি শোনে, গানের জন্য যদি একটু সময় রাখে, তাহলে কি ওটা একটু মানুষকে ঠান্ডা করে মনে হয় এটা? হ্যাঁ, তা তো অবশ্যই। গানের পরিবেশ আছে। কি অবস্থা আমিও তো জানতে চাচ্ছি, পরিবেশটা কেমন এখন? আমি তো বুঝি না, আমি তো জনগণের ভিতর গান করি। আমি তো গ্রাম বাংলায় যাই, সাধারণ মানুষজনের সঙ্গে গান গাই। অনেক মানুষ, একদম আপামর জনগণের সঙ্গে মিশি, আমি মন থেকে মিশি, যাই আসি, গান শুনে আসি। গান কি মনে হয় তখন? তো মানুষ তো গান শোনে, গান শুনছে, মানে কোন গানগুলো তারা বেশি? ওরা নিয়ে ওদেরকে যা দিবেন তাই শুনবে, ওরা একটা এন্টারটেইন চায় আর কি। আচ্ছা, মানে ওদের কখনো ক্লাসিফিকেশন করা লাগে না যে না আমি এই ধরনের গান গাইলাম, ওই ধরনের গান গাইলাম, এটা প্রয়োজন পড়ে না? তাহলে এই প্রয়োজনটা কাদের পড়তেছে? এই যারা গান নিয়ে বেশি গবেষণা করে তাদের। গবেষণা, যারা গবেষণা করবে তারা গবেষণা করুক, ওদের কাজ গান শোনা, আমার কাজ গান গাওয়া। আমি গবেষণার মধ্যে নেই। আচ্ছা, তাই গান গাওয়ার সময় কোন জিনিসটা মাথায় থাকে যে এই রকম গানগুলো আমি তৈরি করি? আমার নিজের ভালো লাগে, আমি চিন্তা করি যে আমি নিজের থেকে বের হয়ে চলে যাই, মনে মনে বের হয়ে আরো অনেকের দিকে ঝুঁকে পড়ি, অনেকের বিষয়ে চিন্তা করি, অনেকের জীবনকে অনুধাবন করার চেষ্টা করি, সমস্যাগুলো দেখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। তার কথাগুলো আমি আবার আমার গানের কথাই ফুটিয়ে তুলতে চাই, তার বিষয়গুলো। আমার তো বিষয় আছে, আমার বিষয়ের বাইরে কত বিষয়, প্রতিটাই বিষয়। জীবনে কখনো মানে মনে হয় নাই যে পেরেশান হও নাই যে আমি এই সমস্যাটা নিয়ে আমার মানে আমি এটা থেকে বের হব কিভাবে, এরকম কোনো কিছু হয় না? আমার অবশ্যই ছিল। আমি এত একেবারে খুব স্মুথ জীবন যাপন করছি তা তো না, সবচেয়ে কঠিন জীবন যাপনই আমি করছি গানের জন্য। যখন বাড়ি ঘর থেকে বেরিয়ে চলে আসলাম, একটু বলো না, মানে বলছিলাম যা যা করতে হয় আর কি গানের জন্য। না, যা যা করতে হয় এটা বললে তো হবে না, বলতে হবে। কারণ হচ্ছে যে এটাও এক ধরনের ইন্সপিরেশন আরেকজনের জন্য। হ্যাঁ, ইন্সপিরেশন আমি কিভাবে দিব? আমি তো একাডেমিক ভাবে গান শিখি নাই। আমি কি বলতে পারবো যে এইভাবে শিখে এইভাবে হও? না, শিখার কথা বলতে হবে না। তাহলে কি গান? তুমি যে বের হলে ঘর থেকে, বের হওয়ার পর দাদা মানে যে প্রতিবন্ধকতাগুলো তোমার জীবনে আসছিল সেগুলো একটু শেয়ার করো আমাদের সাথে। প্রতিবন্ধকতার কথা কি বলবো? কেন বলতে চাও না? কেন এই আচ্ছা, কিসের প্রতিবন্ধকতা? কি প্রতিবন্ধকতা? তোমার জীবনে কোনো সমস্যাই আসেনি? তুমি সমস্যা ছাড়া কোনো জীবন আছে? সেটা কেন বলতে চাও না? সেই সমস্যাগুলো তো আমরা জানতে চাই। আমিও তো অনেক সমস্যা থেকে বেরোতে পারি না। তখন আমার মনে হয় যে আচ্ছা ঠিক আছে, আরেকজন কিভাবে এটাকে ডিল করতেছে, আমি সেই জায়গাটা শুনতে চাই, আমি সেই জায়গাটায় যেতে চাই। তো তুমি তোমার জায়গা থেকে কেন বলতে চাও না? আমার তো বলার কিছু নেই। আমাকে গান গাইতে যেখানে ডেকেছে আমি সেখানে গান গাইতে গেছি। আচ্ছা, এখন এর বাইরে আমার কি বলার আছে? আমি ঘর থেকে যদি বেরোই কোনো কাজে, তাহলে সেটা গান নিয়েই বেরোই। আচ্ছা, গানের জন্যই বেরোই। আমার গান শোনার জন্য মানুষ ডাকে, গান শুনতে চাই, আমাকে প্রফেশনালি হায়ার করে, আমি কি গান শুনে আসি। কিভাবে তুমি এই যে মানে জায়গাটায় আসলে যে তোমাকে সবাই ডাকবে, তোমাকে সবাই ডেকে নিয়ে যাচ্ছে, এই যে কমিউনিকেশনটা, এটা কিভাবে করো? এই যে তোমার কানেকশন, পাবলিক কমিউনিকেশনটা যেটা বলছো, পাবলিক কমিউনিকেশনটা এটা একটা, আমার বয়স এখন কত চলছে বলে দিতে চাও বলে দাও। আমার বয়স নিয়ে কোনো সমস্যা, আমার বয়স কয়েক হাজার বছর, অসুবিধা নেই। আমার ভিতর কয়েক বলতে সমস্যা নাই, কিন্তু তার কয়েক হাজার বছর বয়স। হ্যাঁ, ঠিক আছে। মাঝে মধ্যে মনে হয়, আবার মাঝে মধ্যে মনে হয় আমার বয়সই হয়নি, আমি এখন পোলাপানি আছি। আবার মাঝে মধ্যে মনে হয় যে আমি পৃথিবীতে আসলাম কত বছর, 54 বছর, আগের বছর 55 পড়বো, কিন্তু মনের বয়স তো আমার 22-এ আটকে গেছে, কিন্তু আরো কম। মাঝে মধ্যে মনে হয় আরেকটু কম। তাহলে আমার বয়স কত? বুঝতে পারছো ব্যাপারটা? মনের বয়সটা কম থাকলে কি কাজ করতে সুবিধা হয় না? তাই তো মনে হয়। ওটা বলো আমাদেরকেও একটু টিপস দাও। তাই তো বলছি আমি তো বললামই তো আমার বয়স 22 বছর। আচ্ছা, তার মানে আমাদেরকে মনে চিন্তা করে নিতে হবে যে বয়সটা যদি বেড়েও যায় ওটা মনে আসা যাবে না, মাথায় আনা যাবে না। বয়স বাড়বে মানে তোমার আবার বয়স বাড়বে কেন? তুমি তো মহাকালের সঙ্গে বিলীন হয়ে আছো, তোমার বয়স আর মহাকালের বয়স সমান। মহাকাল, এটা সবসময় মগজে রাখতে হবে। তুমি মহাকালের ভিতরেই, বুঝেছো?
বুঝেছি। তো এই মানে সুন্দর থাকতে গেলে, ভালো থাকতে গেলে এটা মাথায় রাখতে হবে যে ওই সবসময় চিন্তা করা যাবে না আমি আমার অনেক বয়স হয়ে গেছে। কিন্তু কথায় কথায় লোকে কিন্তু বলে আরে বয়স তো হয়েই গেল, আর কি করবে, জীবনের কি করার আছে, কি দরকার। আচ্ছা, আল্লাহ পাক মুখ দিছে কি জন্য? মানুষকে বলার জন্যই তো, তো বলবেই। আচ্ছা, কত আর কিছু তো আমরা শুনবো, আমরাও শুনবো, আমরাও বলবো। আল্লাহ দাদা দিয়েছে, আল্লাহ মুখ দিয়েছে একটা, কান দিয়েছে দুইটা, তাহলে বলবো কম, শুনবো বেশি। ঠিক আছে, চোখ দিয়েছে দুইটা, দেখবো ভালো করে, চুপচাপ থাকবো। প্রয়োজন পড়লে বলবো, না না পড়লে বলবো না। কেউ ডাকলে যাবো, না ডাকলে যাবো না। এই নিয়ে তো হাউতাস করার কিছু নাই। এটা খুব সুন্দর একটা জিনিস যে কান আছে শুনবো, চোখ আছে দেখবো। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে এত বেশি নেগেটিভ ওয়ার্ড, গালিগালাজ, খারাপ কথা, তখন মানুষ কি করবে? থাকবে, আল্লাহ তো মুখ দিয়েছে মানুষকে কথা বলার জন্য। ওই মুখ দিয়ে খেলে ভালো কথাই বেরোয়, কত কিছু বেরোয় না? কত খারাপ কথা বেরোতে পারে। আমি শুরু করবো 2-4টা গালিগালাজ, দেখবা কি? না 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 থাক, এমনিতেই চারপাশে যত গালিগালাজ শুনি, আর ওই যে আমাদের সোশ্যাল মিডিয়াতে ঢুকলে তো আমরা দেখতেই থাকি। ও বাদ দাও, সোশ্যাল মিডিয়া মানে গলির মোড়, এর বাইরে আর কিছু নাই। আচ্ছা, তাহলে ওইটা আমরা পড়বো না, দেখবো না। সোশ্যাল মিডিয়াটাই হচ্ছে গলির মোড়, আর গলির মোড়ে সবই হয়, সকল চরিত্র আসে, বুঝো না? ওই যে সাইজির একটা গান আছে না, একই জলে ওই যে শুনছি, ওইটা না আমি গাবো না, দেখে শুনে হয় না রুচি। গাইতে পারি না তো আমি, ওটা এখন ওটা আমাকে ধরে ধ্যান ধরে মাথায় এনে সুরে ফেলে তারপর গানটা গাইতে হবে। তুমি হুট করে বলে তুমি গাইতে হবে, ওটা আমি অভ্যস্ত না গানটা গিয়ে। আমি গানের কথা বলছিলাম, একই জলে হচ্ছে সূচায়, মানে ব্রাহ্মণ চন্ডাল চামার মুচি কি সব আছে না, অসুবিধা নেই। ব্রাহ্মণ চন্ডাল চামার মুচি তো মানুষেরই বংশধর, মানুষেরই অংশ বিশেষ। কিন্তু সাইজি গানটা এটা করেছেন যে সেন্স, ওটা আর্ট সেন্স। আমি যেটা বলছি যে সোশ্যাল মিডিয়া খুব সত্যি, তাই না? সত্যি সাইজের গান তো অন্যরকম। আচ্ছা আসো, সোশ্যাল মিডিয়া হচ্ছে গলির মোড়, হ্যাঁ সোশ্যাল মিডিয়া হচ্ছে রাস্তাঘাট, এবং এখানে নানা জাতীয় দাদা ঘটে, সবই ঘটছে, সব ঘটবে, মাথায় নেওয়া যাবে না, চোখ বন্ধ রাখতে হবে। বিশেষ করে আমাদের কালচারের অবস্থা, আমাদের দেশের যে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি, এটা ওইটা ভাবতে হবে আর কি। আচ্ছা, এটার কোনো ইয়ে নাই। এটা বাড়ি থেকে বেরোলে দাদা দেখা যায় রাস্তাঘাট, চোখ মুখ চতুর্দিক যা ঘটছে, এইটাই আমাদের সমাজ যেরকম দেখতে, আমাদের সোশ্যাল মিডিয়া। আমরা কি চোখ বন্ধই রাখবো সবসময়? আমরা কথা বলবো না? হ্যাঁ বলবো। কোন ক্ষেত্রে? সব ক্ষেত্রে, যেখানে কথা বলার প্রয়োজন প্রফেশনাল বলবো, সেখানে শুনবো না, সেখানে শুনবো বলবো। হ্যাঁ শুনবো বেশি, বলছি কখন বলবে? শুনবো বেশি বলবো, হ্যাঁ শুনবো বেশি বলবো কম। শুনবো বেশি বলবো কম, এইটা হচ্ছে পথিক নবীর আজকের মানে টিপস। সব ক্ষেত্রেই সে আমাকে বলেছে, কিন্তু আমি বলার বেলা আবার কম বলছি না। হ্যাঁ বলার বেলা কিন্তু বলছে না তেমন কিছু, কি কম বলছি না, বলছে না। আমি তার কাছে জানতে চাইলাম যে স্বাস্থ্য সচেতন পথিক নবী আমি জানি, কারণ সে খুব টাইমলি খাওয়া দাওয়া করে এবং খুব বেছে বেছে খায়। তো এইগুলা বললো না, কিন্তু কি খায় এটা বললোই না। স্বাস্থ্য ভালো রাখার জন্য, মানে আমি স্বাস্থ্য মেনে খাই, চলি নিয়ম করে ঘুমাই। শুনেছি দাদা, সত্যি কথা বলো বাবা। আমি নিয়ম করে চলি। হোয়াট না তুমি মানো বা না মানো, আমি জানি যে আমার মতো অনিয়মের মানুষ একটু নেই, তাই না? এইটা আমার মতো অনিয়ম কেউ করে না। যাই হোক, সেটা মানে মনের বয়স কম বলে কিনা আমি জানি না, কিন্তু তোমার সময়ের সাথে সাথে তোমার যে স্বাস্থ্য সচেতনতা, এটা একটু করি, আমার একটু প্রয়োজন আছে, এই জন্যই করি। মেনটেন করতে হয়, চেকিং এ থাকতে হয়, যেহেতু ডায়াবেটিস ক্যারি শরীরে, ব্লাড সুগার সমস্যা চেকে রাখতে হয়, থাকবেই আমাদের, চেকে রাখতে হয়। যেহেতু রক্তচাপ আছে, ওটাও চেকে রাখতে হয়, ওইভাবে চলাফেরা খাওয়া দাওয়া করতে হয়, নিয়ম করে কিছুটা মানতে হয়। এখন এগুলো তো হচ্ছে অনিয়মের ফসল, অনিয়মের ফলে এগুলো সবার জীবনেই ঘটবে, মানুষের এসব হবেই। আমাদের যে মানে হাইপার টেনশনের লাইফ, সবকিছু এই রাস্তাঘাটে রাস্তার যে নয়, রাস্তার যে অহেতুক হর্নের শব্দ, এতে তো মানুষের ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার কথা।
এটা একদম রাইট জায়গাতে রাইট কথাটা বলছো। সেটা হচ্ছে যে আমরা মানে ঘর থেকে বের হয়ে যে শব্দ দূষণের মধ্যে থাকি, অতি প্রেসারটা বাড়ে মানুষের, ওতেই আমাদের এই যে ব্লাড প্রেশার হাই, এবং আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষদের আমাদের হাই ব্লাড প্রেশার হাইয়ের জন্য আচার আচরণ অসংলগ্ন হয়, পারস্পরিক সম্পর্কে ঝামেলা লেগে যায়। অফিসে যেমন বলছে যে অফিসে ঠিক মতো হয় না, বস লেভেলের সঙ্গে ঠিক মতো বলছে না, জুনিয়ররা কথা শুনছে না, বা তোমার আন্ডারে যারা কাজ করে তার ঠিক মতো কাজকাম করে না, সিনিয়র বকা দিচ্ছে। এগুলো এই যে রাস্তারই প্রভাব, এই শব্দের সমস্যা, ঘর থেকে বেরিয়ে যে একটা সমস্যা। এখন যদি মনে করো যে তোমার রাস্তার ক্যানক্যানানির সঙ্গে যদি ঘরের ভিতরে ক্যানক্যানানি থাকে, ও তাহলে তো হোয়াট এ বিউটিফুল লাইফ। না, বিউটিফুল লাইফ, কিন্তু আসলে এইগুলো আমাদের সবারই উচিত একটু ঠিকঠাক করা, না? মানে সবাই আমরা আসলে অস্থির, কেউ কাউকে বললাম মানুষ বেশি, জায়গা ছোট, দৌড়াদৌড়ি, গ্যাস এদিক দিয়ে ওই দিকে হচ্ছে, আমি ভালো পারি, এর দৌড়াই করি, দেখা আর কম্পিটিশন, আই এম সামথিং, এই যে ভাব রে, এই ভাবের ঠেলায় উচ্চাকাঙ্ক্ষা, এই উচ্চাকাঙ্ক্ষার ঠেলায় এগুলো সব হচ্ছে। এত উচ্চাকাঙ্ক্ষার দরকার নাই, নীরবে কাজ করতে হবে, যা আছে কপালে হবে। কিন্তু এই উচ্চাকাঙ্ক্ষার জন্য যে দৌড়াদৌড়ি, এই যে কাজ তুই আকাশ দিয়ে দৌড়াদৌড়ি, এগুলোর কথা বলছি আর কি। এত বল সব তুমি তো বোঝো না, ভাষায় বলা যাবে না, অনেক কিছু আছে, বুঝে নিতে হবে, বলা যাবে না। না, ট্রু। আমরা আসলে চাই যে আমাদের চারপাশটা একটু শান্ত হোক, সবাই আসলে একটা ভালো লাইফ লিড করুক। একটু টুনটুনিটা বাজাও না। টুনটুনি টানি নাই সঙ্গে, গাও নতুন একটা, মানে টুনটুনি বানালো, সেটা না শোনালে হবে, একটু শোনাও। টুনটুনি তো একটা গান না, টুনটুনি তোমার সাইকেলটা। ওকে, তারপরে ওই সাইকেলটা বাজিয়ে বাজিয়ে, আমি সাইকেলটাকে একটা গান শুনে, সাইকেলটা আমাকে আমার সঙ্গে তাল দেয়, ওটা সাইকেলটা বাজিয়ে বাজিয়ে গাইতে হবে। আচ্ছা, তারপরে একটু এখন তুমি হাতে বাজিয়ে গানটা শোনাও। এখন টুনটুনিতে আমি বসে থাকি, আগের যুগে মানুষ ঘোড়ায় চড়ে যেত না, আমার তো ঘোড়া নাই, আমার একটা টুনটুনি আছে, আরেকটা আছে পঙ্খিরাজ। তো পঙ্খিরাজটা একটু বড়, 4 চাকার বিষয়, ওইটারে অনেক খরচ। হ্যাঁ, তারপর আবার 14-15 বছরের ডেট ফেল, কাগজপত্র ঠিক নাই। তো এই ওটা ইউজ করি না। ওটা ওই যে একটা অ্যাক্সিডেন্ট করছিলাম, একটা অ্যাক্সিডেন্ট করার পর দমনায় মশরাই গেছিল, পরে ওটারে পিটায় পাটায় অনেক খরচ টরচ করে ঠিক করছি, একদম ঠিকঠাক করে রাস্তাঘাটে যখন চলার উপক্রম হয়েছে, তখন ওটা আবার ফিটনেস সার্টিফিকেট বের করছি, করে পরে এখন ওটারে এক জায়গায় আটকে রাখছি, ওটা আর বের করি না। আচ্ছা, ওটা বের করি না, এখন অনেক কাগজপত্রের অনেক ঝামেলা, আবার সেই চিটাগাং গিয়ে ওটার কাগজপত্র করে আনো ইত্যাদি, যেহেতু ব্যবহার করি না, মার খাওয়া গাড়ি, একদম ভস্কাই গেছিল গাড়িটা, পরে ওটা মোটামুটি একটু শেফে এনে। সেই সময় তোমার কি অবস্থা ছিল? আমি বেঁচে গেছি। না না, বলো না, কি মানে বেঁচে গেছি, এটা বেঁচে না দেখতে পারতাম আমাকে না, বাস, এই নিয়ে কোনো কথা নাই, ওটা বাদ দাও। তো ওটা হলো পঙ্খিরাজের গল্প। পঙ্খিরাজ নিয়ে অনেক কাহিনী আছে, ওটা এখন বলা যাবে না, এত তোমার এই অনুষ্ঠানে কুলাবে না। টুনটুনির কথা হচ্ছে, টুনটুনি টুনটুন করে বাজে, আমার সঙ্গে থাকে, আমাকে সময় দেয়, সঙ্গ দেয়, ওর একটা গতি আছে, একটা সুন্দর হাওয়া লাগে গায়ে ওর সঙ্গে থাকলে, যখন আমি চালাই ওটা। আর বিশেষ করে আমি যে এলাকায় থাকি, ওটার পিছনে একটা ফাঁকা জায়গা আছে, অনেক বড় ফাঁকা জায়গা, অনেক বড় মাঠ, মেট্রো স্টেশন ইত্যাদি ইত্যাদি। তো মাঝে মধ্যে সাইকেলটা নিয়ে, টুনটুনিকে নিয়ে যখন আমি একা একা ওই দিকে চলে যাই, তখন একটা জিনিস আমার ভিতর মনে হয়, আহা, আগে যেমন গ্রামে থাকতাম, ছোটবেলা এক গ্রাম থেকে আরেক গ্রাম যেতাম, যখন তখন মাঝখানে যে একটা ধুধু মাঠ পড়তো, তখন দেখা যাচ্ছে সাইকেল চালিয়ে যাচ্ছি, অন্য একটা সাইকেল চালিয়েছি যাচ্ছি এক গ্রাম থেকে আরেক গ্রাম, তখন ওখানে একটা পুকুর পাড়ে একটা তেঁতুল গাছ, সবাই জানে এই তেঁতুল গাছে ভূত আছে। সত্যি সত্যি একদিন দুপুরবেলা আমাকে ওরকম একটা কিছু পেয়ে বসলো, মনে হচ্ছে যে আমাকে টেনে পুকুরের ভিতর নিয়ে যাবে। হ্যাঁ, সত্যি অনুভূতি হচ্ছে আর কি আমার, মনে হচ্ছে বাতাস গায়ে, খোলা মাঠের মধ্যে শাই শাই শো 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 করে বাতাস, রাস্তার মধ্যে আমি একা, মাঠের মধ্যে ধুলা উঠছে, দুপুরবেলা, হ্যাঁ একদম দুপুর, ঠাড়া দুপুরে, মাথার উপর সূর্য, মনে হচ্ছে আমাকে টেনে কে যেন খালি ওই মাঠের মধ্যে, ফাঁকা মাঠে দেখছি না, এদিক ওদিক তাকায় দেখি ওই তেঁতুল গাছটা দেখতে পাচ্ছি, এদিকে তাকায় তেঁতুল গাছ, ওদিকে তাকায় তেঁতুল গাছ, ওদিকে তাকায় তেঁতুল গাছ, কি ভাই এরকম লাগে কেন চতুর্দিকে খেলে? তার মানে আমি এক জায়গায় দাঁড়ায় ঘুরে 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 আমি ঘুরছি, চোখ আর ঘুরছে না, বডি ঘুরছে, কিন্তু এভাবে ঘুরছে ওই জায়গায়, পরে বুঝছি আর কি এটা। তো তারপরে আবার দেখলাম যে কি হলো, কোথেকে যেন একটা মানুষ আসলো, তখন আবার সব ঠিক হয়ে গেল। আমি ভাবলাম যে ও আরেকজন যাচ্ছে রাস্তা দিয়ে, তাহলে আমি সেফ, তো ওই লোকের সঙ্গে সঙ্গে সাইকেল নিয়ে চলে গেলাম। তো
তো এখন হয় কি ওইরকম ফাঁকা জায়গায় যখন চলে যায় টুনটুনিকে নিয়ে একদম ওইরকম একদম নিস্তব্ধ ফাঁকা তো আর পাওয়া যায় না কোথায়। তবুও আমাদের এলাকাটার পিছনে মাঠের মতো আছে আর কি। তো যখন যাই তখন বাতাস লাগে গায়ে, তখন ওই সেই ছোটবেলার দৃশ্যটা মনে পড়ে যায়, যে বেল, সাইকেলের বেল টিপতাম, যে আওয়াজটা হইতো, আওয়াজটা জোরে অনেকক্ষণ ধরে বাজিয়ে ছেড়ে দিলে আওয়াজটা কিন্তু বাতাসে বাজতে থাকতো, অনেকক্ষণ ধরে হাওয়ার সঙ্গে বাড়ি খেত। তো আমার টুনটুনিকেও ওই রকম ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে যখন বাজাই, অনেকক্ষণ বাজিয়ে ওই ওকে ওর বেলটা বাজিয়ে বাজিয়ে গান করি, তখন মনে করো যে মনে হয় যে আহারে ওই সেই মাঠের যে অনুভূতি, ছোটবেলার একটা অনুভূতি, রোদ্দুরের সঙ্গে, বাতাসের সঙ্গে, ধুলার সঙ্গে, পথের সঙ্গে, একাকিত্বের সঙ্গে, ভয়ের সঙ্গে, হ্যাঁ, একা একা মানে অনেক অনেক বড় ফাঁকা মাঠের মাঝখানে আমি একা, রোদ্রের মধ্যে কেউ নাই, তখন ওই অনুভূতিটাকে ধরার চেষ্টা করি স্মৃতিতে। এবার একটু সুরে সুরে গাও। কি গাও গাও ওই গানটা একটু শুনি, 2 লাইন শোনাও। শুনতে চাও? হ্যাঁ। কোনটা শোনাবো? টুনটুনির জন্য যে গানটা, দেশান্তরী হব রে হব আর আমারে পাবি না, দেশান্তরী হব রে হব আর আমারে পাবি না, জানি জানি মনের মতো আমার তুই ছবি না। এখানে একটা বেলের দরকার ছিল, টিং 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 টিং, নাই তো টুনটুনি চুরি বাজাও, চুরি বাজবে না, চুরি বাজাতে গেলে লাফালাফি করতে হবে, স্টেজ লাগবে, দাঁড়িয়ে ঝাঁকিয়ে হাত ঝাঁকিয়ে ঝাঁকিয়ে গাইতে হবে, তাইলে মনে হবে যে না, গানটা খুব সুন্দর। আর আমি ফিল করার চেষ্টা করছিলাম আসলে যে একজন মানুষ তার একটা সাইকেল নিয়ে সেই যে ছোটবেলার নস্টালজিক একটা ফিল নিয়ে সে ঘুরে বেড়ায় একদম তার ফাঁকা একটা জায়গাতে যেখানে খুব কম মানুষ, সেই আসলে অনুভূতিটা মানে নেয়ার চেষ্টা করছিলাম। শেষ করব, কিন্তু আমি একটা জিনিস জিজ্ঞেস করতে চাই শেষে, সেটা হচ্ছে এই যে এত বড় মানে সময়ের যে জার্নিটা, এই সময়ের মধ্যে নিজের সফলতা কিংবা ব্যর্থতার মাঝে কখনো কি তুমি কোনোদিন কোনো ভুল করেছো যেটা তুমি রিগ্রেট করো যে না, এই ভুলটা আমি না করলেও পারতাম? অসংখ্য ভুল আমার জীবনে, ভুলে ভরা, প্রচুর ভুল করেছি আমি। একটা ভুলের গল্প বলো। ভুলের গল্প বললে লাভ নেই, বলে শেষ করা যাবে না, বলার দরকার নেই। অনেক বড় না, অনেক ভুল করছি আমি। আচ্ছা, সেখান থেকে মানে কখনো অন্য পথে চলে যাওনি? না। সে ভুল থেকে কি করে ফিরলে? এমন কোনো ভুল করি নাই আবার যে একদম নিমজ্জিত হয়ে যাওয়ার মতো কোনো ভুল, ওইরকম ভুল না। আচ্ছা, মানে আমার কাজের বিষয়, হয়তো বা চর্চার বিষয়ে, বা হয়তো বা সময় নষ্ট করেছি এইসব, কিন্তু এরকম একদম অতলে ডুবে যাওয়ার মতো ভুলের সাগরে ক্ষতিগ্রস্ত হতে হতে ওই রকম পরিস্থিতিতে আমি কখনো যাইনি। আমি মজা নিয়েছি, জীবনটা আসলে মাপা মাপা ছিল সবসময়। না না, আমি গিয়েছি, দেখেছি ব্যাপারটা কিরকম, সেই পর্যন্ত চলে আসছি। আচ্ছা, কখনো মানে কখনোই তুমি নিজেকে বয়ে যেতে দাওনি? প্রশ্নই ওঠে না, কেন তাকে দেবো কেন? নিজেকে নিজে কন্ট্রোল করেছো? কন্ট্রোল করেছি কি, কন্ট্রোল অকন্ট্রোলের বিষয়। আমি এরকম, আমি 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 ওরকম না, আমাকে দেখায় তার সেরার মতো, কিন্তু আসলে আমি তা না। প্রশ্ন ওঠে আমি তার সেরা হবো কেন? আরে আল্লাহ। থ্যাংক ইউ সো মাচ দাদা। পথিক নবীর সাথে গল্প করছিলাম, তার জীবনের অনেক কিছু বের করার চেষ্টা করছিল, খুব বেশি কিছু বের করতে পারিনি, কারণ সে বলতেই চায় না, টেনে বের করাই যায় না। তবে এটুকু বোঝা গেছে মানুষটা ভেরি স্ট্রং। সে আসলে এদিক ওদিক অনেক কিছু মনে হলেও আসলে এদিক ওদিক যায় না, ঠিক তার যে কাজের জায়গাটা সে ঠিক মতো রেখেছে। এটা আসলে আমাদের জীবনের দরকার। আমরা যাই, ওটা একটা ছদ্মবেশ বলতে পারো। এই যে অনেকে দেখে ভাবছে যে এটা এর মধ্যে একটু এরকম একটু মজা নিই, আমি একটু দেখি যে তুই কত মজা নিতে পারিস। এটা একটা খেলা, কিন্তু এখান থেকে আনন্দ পাই। কিন্তু আমি ও মজা নিতে এসে যে কিভাবে আমাকে মজা দিয়ে যাচ্ছে এ কিন্তু বুঝতে পারছে না, যে ও তো মজা নিতে আসছিল কিন্তু ওর কারবারে আমি মজা পাচ্ছি আর কি। থ্যাংক ইউ সো মাচ দাদা, সাইকো ল্যাবে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর জীবনটা এরকমই কাটুক, এত সুন্দরই কাটুক, আনন্দে কাটুক। কারণ তোমার জীবনে যে প্রবলেম নাই, কখনো থাকলেও যে তুমি খুব একটা পাত্তা দাও না,
সেটা বোঝা গেছে। না, প্রবলেম থাকবে, মানুষের জীবনে প্রবলেম থাকবে না কেন? সমস্যা খুব বেশি, সবারই সমস্যা আছে, কম বেশি সমস্যা থাকবে। জীবন যতদিন জীবন আছে সমস্যা থাকবে, সম্ভাবনা থাকবে, সংগ্রাম থাকবে, উন্নতি থাকবে, সবকিছুর একটা জোয়ার আছে, ভাটা আছে, মানে সিজন আছে। সবসময় সবকিছু যে মানুষ যা চাই তাই সবসময় হবে তা তো না। মানে কোনো কিছু তুমি ইমব্যালেন্স হইতে পারবে না, তোমাকে অবশ্যই ব্যালেন্স লাইফ, ব্যালেন্স হতে হবে না। আমি তো এখন বাবা, আমার সন্তান আছে, সুতরাং তাদের কথা ভাবতে অবশ্যই। আমার পরিবার আছে, আমার বউ আছে, খুব ভালো আমার বউ অনেক সুন্দর, অনেক বোঝে, অনেক শিক্ষিত একটা, মানে শিক্ষিত একটা ভদ্র মহিলার সঙ্গে আমি থাকি। দর্শকদের জন্য কিছু বলো। কি দর্শকরা আমার চেয়ে কম বোঝে? দর্শকদেরকে কি মনে করো তুমি? আমাদের এই দর্শক, তুমি যে অনুষ্ঠানটা করছো, তোমার অনুষ্ঠানের ধরনটা তো বুঝলাম আমি। এই অনুষ্ঠান যারা দেখেন তাদেরকে আমার জ্ঞান দেওয়ার মতো কিছু নয়, তারা অনেক জ্ঞানী, তারা অনেক কিছু, তাদেরও জীবনের কিছু জ্ঞান আমরা শেয়ার করতে চাই সাইকো ল্যাবে, চাইলে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। জীবনটাকে আসলে ব্যালেন্স করা খুব জরুরি। কখনো দুঃখ পেয়ে একেবারে হা হুতাশ করে মরে যাওয়া যাবে না। পাশে ভালো বন্ধু থাকা খুব দরকার। বন্ধু না থাকলেও সমস্যা নাই, বন্ধু না থাকলেও সমস্যা নাই। তাহলে কি করতে হবে? তোমার নাইতে কি হয়েছে? তুমি মানুষকে বন্ধু ভাবো, তুমি বন্ধু হয়ে যাও। বাহ, এটা খুব সুন্দর। বাস, আর কি? ও তোমার বন্ধু হবে না, তুমি জানো। তারপর তুমি তারপর তোমার অনুভূতিটা তুমি রাখো, ঠিক আছে? তুই আমার বন্ধু, তুই আমাকে বন্ধু ভাব আর না ভাব, আমি তোর বন্ধু, তোর ভালোই চাইবো শেষ পর্যন্ত। তোর জন্য কিছু করলে ভালোই করব, খারাপ কিছু করব না। সবাই সবার জন্য ভালো কিছু করার চিন্তাটাই থাকতে হবে, সবাই ভালো, সেটাই আর কি। মানে সবাই যে সবার ভালো কিছু করতে পারবে এমন না, ভালো কিছু নাই বা করতে পারবে, চিন্তাটা যেন থাকে যে কখনো কোনো পরিবেশ তৈরি হলে বা কোনো স্কোপ তৈরি হলে ওর জন্য কিছু ভালো একটা কিছু করবো। এটা আমি সবসময় করি, সবার ব্যাপারে করি, সারা জীবন করে আসছি। থ্যাংক ইউ। আমার কাছে প্রত্যেকেই ইম্পর্টেন্ট, এভরিবডি ইজ ইম্পর্টেন্ট আমার কাছে। তুমি অনেক ভালো থাকো, তোমার পরিবার অনেক ভালো থাকুক, আর ইনশাআল্লাহ দোয়া করো, সুন্দর গান করবো, অনেক সুন্দর সুন্দর গান করছি এর মধ্যে। ঠিক আছে, শুনবো আমরা, অপেক্ষা। শুনো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তোমাকে অনেক ধন্যবাদ।